হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই মূল অধ্যায়টির নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। তো চ্যাপ্টারটি শুরু করার আগে আমি এই চ্যাপ্টারটির ব্রাউজিং বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো এখানে চ্যাপ্টার ব্রাউজিং বলতে এখানে এই চ্যাপ্টারে থেকে আমাদের কি কি বিষয় পড়তে হবে বা কী কী বিষয় জানতে হবে। তো চলে যাচ্ছি আমরা আমাদের চ্যাপ্টার ব্রাউজিংয়ে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই তোমরা যে মূল অধ্যায়টির নাম হলো পরমাণু নিউক্লিয়াস, এবং এখানে এই মূল অধ্যায়টি মূলত দুটি উপভাবমূলে বিভক্ত হয়ে গিয়েছে। প্রথম যে উপভাবমূলটি রয়েছে এখানে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, এবং দ্বিতীয় যে উপভাবমূলটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয় শক্তি। এবার এই তেজস্ক্রিয়তা যে উপভাবমূলটি রয়েছে, এই তেজস্ক্রিয়তা উপভাবমূলের মধ্যে যে 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 বিষয়গুলি মুখ্য বিষয়ের মধ্যে পড়ছে সেই বিষয়গুলির মধ্যে হলো যে আলফা, বিটা ও গামা রশ্মির প্রকৃতি ও উৎস, এবং এখানে এই নিউক্লিয় শক্তি যে উপভাবমূলটি রয়েছে এই নিউক্লিয় শক্তি উপভাবমূলের মধ্যে যে বিষয়গুলি মুখ্য বিষয়ের মধ্যে পড়ছে সেই বিষয়গুলির মধ্যে রয়েছে এক নম্বরে ভর বিচ্যুতি, বন্ধন শক্তি, নিউক্লিয় বিভাজন এবং সবশেষে নিউক্লিয় সংযোজন। এবার এই তেজস্ক্রিয়তা উপভাবমূলের মধ্যে আমরা কি কি বিষয় মুখ্য বিষয়ের মধ্যে পড়ছে বা মুখ্য ধারণাসমূহের মধ্যে পড়ছে সেই বিষয়গুলি জানলাম। এবার আমাদেরকে এই তেজস্ক্রিয়তা উপভাবমূলের মধ্যে কি কি বিষয় ভিত্তিক উপস্থাপনের মধ্যে পড়ছে সেই বিষয়গুলি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো এই তেজস্ক্রিয়তা উপভাবমূলের মধ্যে বিষয় ভিত্তিক উপস্থাপনের মধ্যে যে বিষয়গুলি পড়ছে তার মধ্যে এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আলফা, বিটা ও গামা রশ্মির আধান সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই তিনটি রশ্মির ভর, বিধন ক্ষমতা, আয়নন ক্ষমতা ইত্যাদি বিষয়গুলি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। দু নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে তেজস্ক্রিয় মৌল ও এদের পরমাণু নিউক্লিয়াস থেকে এই তিনটি রশ্মি অর্থাৎ আলফা, বিটা, গামা এই তিনটি রশ্মি নিঃসরণের ফলে কিভাবে ওই মাতৃ নিউক্লিয়াস থেকে নতুন নিউক্লিয়াসের জন্ম হয় সেই বিষয়গুলি সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। এবং সবশেষে যে বিষয়টি রয়েছে এখানে বিষয়ভিত্তিক উপস্থাপনে যে তেজস্ক্রিয়তার ব্যবহার এর বিষয়গুলি সম্বন্ধে আমাদের হালকা ধারণা থাকতে হবে। অর্থাৎ এই তেজস্ক্রিয়তার বা রেডিও অ্যাক্টিভিটি আমাদের মানব জীবনের বাস্তব দিকে বা মানব সমাজে কি কি দিকে কাজে লাগানো হয়ে থাকে সেই বিষয়গুলি সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এবার এই যে নিউক্লিয় শক্তি উপভাবমূলটি ছিল, এই নিউক্লিয় শক্তি উপভাবমূলের মধ্যে যে বিষয়গুলি বিষয়ভিত্তিক উপস্থাপনের মধ্যে পড়ছে সেই বিষয়গুলি আমাদের এবার জানতে হবে। তো এই নিউক্লিয় শক্তি উপভাবমূলে বিষয়ভিত্তিক উপস্থাপনে প্রথমে যে বিষয়টি পড়ছে প্রথমে রয়েছে এখানে ভর বিচ্যুতি, বা ইংরেজি দিয়ে বলি তাহলে মাস ডিফেক্ট বলা হয়। ভর বিচ্যুতি ও E=mc², অর্থাৎ আইনস্টাইন সমীকরণ, এই দুটোর ব্যবহার করে বন্ধন শক্তির ধারণা দিতে হবে। তারপরে দু নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বোমা, এই বিষয় দুটি সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা আমাদের রাখতে হবে। তারপরে নেক্সট 3 নম্বরে নিউক্লিয় রিঅ্যাক্টর কি সেই বিষয়টি সম্বন্ধেও আমাদের হালকা ধারণা থাকতে হবে। 4 নম্বর নিউক্লিয় দুর্ঘটনাজনিত ভয়াবহ পরিণতি সম্বন্ধে আমাদের একটি সংক্ষিপ্ত ধারণা আমাদের মনে জন্মাতে হবে। সবশেষে যে বিষয়টি রয়েছে 5 নম্বর কোনো বিক্রিয়া চক্রের, এখানে বিক্রিয়া চক্র বলতে ব্র্যাকেটে দেওয়া আছে সি বা পি, অর্থাৎ সি স্ট্যান্ডস ফর কার্বন অ্যান্ড পি স্ট্যান্ডস ফর প্রোটন, অর্থাৎ কার্বন বা প্রোটন চক্রের উল্লেখ ছাড়াই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সম্বন্ধে আমাদের একটা ভালো পরিষ্কার ধারণা থাকতে হবে। তাহলে এই হলো আমাদের এই
আলোচ্য অধ্যায় অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারের ব্রাউজিং বিষয়ে আলোচনা। এবার আমরা এই মূল অধ্যায় পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটির আমরা আস্তে আস্তে গভীরে প্রবেশ করব এবং এক্ষেত্রে চ্যাপ্টারটি শুরু করার আগে আমি কিছু হালকা ইন্ট্রোডাকশন দিতে চাই। তো আমরা এখন চলে যাব এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে। বিজ্ঞানে এমন অনেক আবিষ্কার আছে যা অন্য বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে আবিষ্কৃত হয়েছে। তেজস্ক্রিয়তা এমনই একটি আবিষ্কার যা 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ওরি বেকারেল বা হেনরি বেকারেল এক্স রশ্মির সঙ্গে প্রতিপ্রভার সম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে আবিষ্কার করেন। যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ পারমাণবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থা স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন বলে। যে সমস্ত মৌলে এই ধর্ম বর্তমান তাদের তেজস্ক্রিয় মৌল বলা হয়। সাধারণত 210 বা তার বেশি ভর সংখ্যার মৌলের মধ্যে এই ধর্ম দেখা যায়। তেজস্ক্রিয় মৌল থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তা ভেদন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই রশ্মি অস্বচ্ছ কাগজ বা খুব পাতলা ধাতব পাত সহজেই ভেদ করে যেতে পারে। তাপ, আলোক, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র কোনো কিছুর প্রয়োগেই এই রশ্মির নির্গমন বন্ধ করা যায় না। আবার যে মৌলগুলি তেজস্ক্রিয় তাদের রাসায়নিক পরিবর্তন হয়ে অন্য কোনো যৌগ গঠন করলেও তার তেজস্ক্রিয় ধর্মের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি কোনো মৌলের রাসায়নিক ধর্ম বিভিন্ন কক্ষে ইলেকট্রন বিন্যাসের উপর সাধারণত নির্ভরশীল। যেহেতু রাসায়নিক পরিবর্তনের পরেও তেজস্ক্রিয় মৌলের মধ্যে তেজস্ক্রিয়তা বর্তমান থাকে, তাই বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা, এর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। তেজস্ক্রিয় রশ্মির নির্গমনের ফলে নতুন মৌল উৎপন্ন হয়। বেকারেলের পরে বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়ের কুরি পোলোনিয়াম বা পিও ও রেডিয়াম বা Ra মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। দেখা গেছে পোলোনিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 1000 গুণ ও রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের প্রায় 10 লক্ষ গুণ। পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে আরও বেশ কয়েকটি ভারী মৌল, যেমন থোরিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম বা কিছু হালকা মৌল যেমন কার্বন, পটাশিয়াম হলো তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে জনক পরমাণু এবং ওই পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার পর সৃষ্ট মৌলকে বা মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলা হয়ে থাকে। তবে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, তেজস্ক্রিয়তা কোনো নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য নয়, বরং কোনো মৌলের নির্দিষ্ট আইসোটোপের বৈশিষ্ট্য। যেমন ইউরেনিয়ামের 235 ভর সংখ্যা ও ইউরেনিয়ামের 238 ভর সংখ্যার এই পরমাণু বা ইউরেনিয়ামের এই দুটি আইসোটোপ এর তেজস্ক্রিয়তা কিন্তু একই রকম নয়। বা কার্বনের 3টি আইসোটোপ রয়েছে আমরা জানি। তো এই 3টি আইসোটোপের মধ্যে কার্বনের এই 12 ভর সংখ্যার যে আইসোটোপটি রয়েছে এই আইসোটোপটি কিন্তু তেজস্ক্রিয় নয়। বা যে 13 ভর সংখ্যার যে আরেকটা আইসোটোপ রয়েছে কার্বনের, এই আইসোটোপটিও কিন্তু তেজস্ক্রিয় নয়। কিন্তু কার্বনের যে অন্য আরেকটা আইসোটোপ রয়েছে, অর্থাৎ কার্বনের 14 ভর সংখ্যার যে আইসোটোপটি রয়েছে, এই 14 ভর সংখ্যার আইসোটোপটি কিন্তু তেজস্ক্রিয়, অর্থাৎ এরা তেজস্ক্রিয় নয়। এই দুটি আইসোটোপ এরা তেজস্ক্রিয় নয়।
কিন্তু কার্বনের এই আইসোটোপটি তেজস্ক্রিয় হয়ে থাকে, তেজস্ক্রিয়। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এক এক করে সব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ কি। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে সাধারণত দেখে নিয়েছি বা আমি বলেও দিয়েছি অলরেডি যে তেজস্ক্রিয়তা সাধারণত সেই সমস্ত মৌলই দেখায় যাদের ভর সংখ্যা সাধারণত 210-এর বেশি হয়ে থাকে। অর্থাৎ এক কথায় যে সমস্ত মৌলগুলো সাধারণত ভারী মৌল। তো প্রকৃতিতে অনেক ভারী মৌল রয়েছে, যেরকম হচ্ছে ইউরেনিয়াম বা থোরিয়াম বা রেডিয়াম। তো এই শ্রেণীর বা এই গোত্রের যে সমস্ত মৌল রয়েছে বা এক কথায় যে সমস্ত ভারী মৌল রয়েছে, এই ভারী মৌলগুলো কি করে সাধারণত এই ভারী মৌলের পরমাণুগুলি সাধারণত অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। এদের এই সমস্ত যে মৌলের পরমাণুর যে নিউক্লিয়াসগুলো রয়েছে সেগুলো অস্থায়ী হয়। নিউক্লিয়াস সাধারণত এদের অস্থায়ী হয়। এবং এরা কি করে, এই নিউক্লিয়াসগুলি স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করতে চায়। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের বিকিরণ করে। এবং বিকিরণ করার ফলে এরা একটা স্টেবল জায়গায় যাওয়ার চেষ্টা করে, এই সমস্ত মৌলের পরমাণুগুলো, অর্থাৎ বা সুস্থির জায়গায় যাওয়ার চেষ্টা করে। এবং এই ধরনের বিকিরণে সাধারণত বাহ্যিক চাপ বা রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র বা রাসায়নিক গঠন ইত্যাদি বিষয়ের উপর এক্সেট্রা, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু এফেক্টেড নয় কি এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আবারও বলছি, তেজস্ক্রিয় বিকিরণ কি, যে প্রকৃতিতে যে সমস্ত ভারী মৌল রয়েছে যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এক্সেট্রা, বা যে সমস্ত মৌলের ভর সংখ্যা সাধারণত কি হয় 210-এর বেশি হয়ে থাকে, এই সমস্ত মৌলগুলো পরমাণু নিউক্লিয়াস সাধারণত অস্থায়ী হয়। এবং অস্থায়ী হওয়ার জন্য এই সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসগুলো সাধারণত স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের বিকিরণ করে থাকে। এবং এই বিকিরণ চলাকালীন সাধারণত কি হয়, বাহ্যিক চাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র বা রাসায়নিক গঠন ইত্যাদি এই সমস্ত বিষয়ের দ্বারা বিকিরণটা সাধারণত এফেক্টেড হয় না বা প্রভাবিত হয় না। এই বিকিরণগুলোকেই, এই ধরনের এই বিকিরণটাকেই এখানে বলা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ। এই ঘটনাটাকেই বা এই বিকিরণকেই বলা হয় তেজস্ক্রিয় বিকিরণ। এবং এখানে যে সমস্ত পদার্থ এই তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে তাদেরকে বলা হচ্ছে এখানে তেজস্ক্রিয় পদার্থ। অর্থাৎ এখানে কি ধরনের পদার্থ এই অদৃশ্য রশ্মি নির্গত করতে পারে, যেমন এখানে বলেছিলাম আমি ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। তাহলে এই সমস্ত পদার্থকে আমরা বলতে পারবো তেজস্ক্রিয় পদার্থ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমস্ত পদার্থ তেজস্ক্রিয় পদার্থ কি,
তাহলে তেজস্ক্রিয় পদার্থের জায়গায় আমরা লিখতে পারি যে যে সমস্ত পদার্থ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, যে সমস্ত পদার্থ স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করে থাকে বা এখানে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে থাকে, তাদের তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। আর এখানে তেজস্ক্রিয়তা কি সেই বিষয়টাও জানবো। তেজস্ক্রিয়তা একই সঙ্গে বা রেডিও অ্যাক্টিভিটি কি। তাহলে তেজস্ক্রিয়তা হচ্ছে যে সমস্ত পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি যে নির্গত হয়, এই ধরনের ঘটনাগুলোকেই সাধারণত বলা হয় এখানে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। আবারও বলছি, তেজস্ক্রিয়তা হচ্ছে যে পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে, আমরা এখনই দেখলাম যে কিছু কিছু প্রকৃতিতে ভারী মৌল রয়েছে যাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়, এই ঘটনাটাকে এখানে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে আমরা লিখব যে পদার্থের পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মির বিকিরণ এর ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে বা রেডিও অ্যাক্টিভিটি বলে। রেডিও অ্যাক্টিভিটি বলে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ কি। তো যেসব মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার অনুপাত সাধারণত 1.5, আবারও বলছি, যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন বা N/P, আমরা জানি কোনো পরমাণু নিউক্লিয়াসে সাধারণত দুই ধরনের কণিকাই থাকে। এক ধরনের কণিকা হলো প্রোটন ও অপর একটা কণিকা হলো নিউট্রন। এবং নিউক্লিয়াসের বাইরে সাধারণত বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তিত হতে থাকে। তো বলা হচ্ছে যে ওই সমস্ত মৌলই সাধারণত তেজস্ক্রিয়তা দেখাবে যাদের N/P এর অনুপাতের মান 1.5 এর চেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে N/P কথাটির অর্থ হলো যে এখানে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন এর অনুপাতটার মান, অর্থাৎ নিউট্রন সংখ্যা ডিভাইডেড বাই প্রোটন সংখ্যা অনুপাতের মান যদি 1.5 এর বেশি হয়, তাহলে ওই সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসগুলি সাধারণত অস্থায়ী হয়
এবং এগুলি তখন কি করে, স্বতঃস্ফূর্তভাবে মানে অটোমেটিক্যালি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই বা বাহ্যিক প্রভাবকের সাহায্য ছাড়াই তেজস্ক্রিয় বিকিরণ করে, এবং তেজস্ক্রিয় বিকিরণ করে ওরা ওই অস্থায়ী সিচুয়েশন থেকে একটা স্থায়ী সিচুয়েশন বা স্টেবল কন্ডিশনে যাওয়ার চেষ্টা করে। যে সব মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত 82 এর বেশি অথবা পারমাণবিক গুরুত্ব সাধারণত 210 এর বেশি, সেগুলি সাধারণত এই তেজস্ক্রিয়তা ধর্ম সাধারণত প্রদর্শন করে থাকে। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি। তো এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য শুরু করার আগে আমি আরেকবার তোমাদের রিমাইন্ড করিয়ে দিতে চাই যে কোন কোন প্রকৃতিতে কোন কোন মৌলগুলি সাধারণত তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করবে। তো যে সমস্ত মৌলের পারমাণবিক গুরুত্ব সাধারণত 210 এর বেশি, সেই সমস্ত মৌলগুলোই সাধারণত কি করে, তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। বা যে সমস্ত মৌলের N/P এর অনুপাতের মান বা নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন সংখ্যার অনুপাতের মান সাধারণত 1.5 এর চেয়ে বেশি হয়, অথবা যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত 82 এর বেশি হয়, ওই সমস্ত মৌলের পরমাণুগুলি সাধারণত কি হয়, তখন সাধারণত অস্থায়ী হয়, আনস্টেবল হয়, এবং তখন সাধারণত ওই সমস্ত মৌলের পরমাণুগুলি স্টেবল অবস্থায় আসার জন্য স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মির বিকিরণ করে থাকে। তাহলে এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসছি যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি। তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হলো নিম্নরূপ। 1 নম্বরে আমরা এটাকে বলতে পারি যে তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা। এটি একটি বা রেডিও অ্যাক্টিভিটি হলো একটি নিউক্লিয় ঘটনা। অর্থাৎ এই কথাটির মানে হলো এই যে এই তেজস্ক্রিয়তা ঘটনাটা হলো যে পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরীণ একটা ঘটনা, তাই এটিকে বলা হচ্ছে যে এটি একটি নিউক্লিয় ঘটনা। এবং এর সঙ্গে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। এখানে শুধুমাত্র কে প্রভাব বিস্তার করে থাকে, পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যা। এখানে নিউক্লিয়াসের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে নেই। আবারও বলছি, তেজস্ক্রিয়তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি নিউক্লিয় ঘটনা, এবং এখানে এর সঙ্গে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরের যে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলি রয়েছে, এই ইলেকট্রনের কোনো কার্যকরণ সম্পর্ক নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র তেজস্ক্রিয় ঘটনাটি রয়েছে, এই তেজস্ক্রিয় ঘটনাটিতে শুধুমাত্র নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনগুলি অংশগ্রহণ করে। এখানে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলি রয়েছে, এই ইলেকট্রনগুলির এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে এটি অর্থাৎ এই তেজস্ক্রিয়তা কোনো বাহ্যিক প্রভাবকের উপর প্রভাব বিস্তার করে না বা প্রভাবিত হয়ে থাকে না। যেমন বাহ্যিক প্রভাব, এটি আমরা লিখব তাহলে যে এটি কোনো বাহ্যিক প্রভাবকের উপর প্রভাব বিস্তার করে না। বাহ্যিক প্রভাবক যেমন কি কি হতে পারে, আমি ইন্ট্রোডাকশনে অলরেডি একবার বলেছিলাম যে বাহ্যিক প্রভাব যেমন চাপ, তাপ, আলো, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি কোনো বিষয়ের উপরই এটি নির্ভর করে থাকে না। 3 নম্বরে আমরা এটাকে বলতে পারি যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 82 বা তার বেশি ও পারমাণবিক গুরুত্ব 210 এর বেশি
ওই সমস্ত মৌলগুলি সাধারণত কি করে, এই তেজস্ক্রিয়তা দেখায়, তেজস্ক্রিয়তা ধর্মটি দেখায়, তেজস্ক্রিয়তার ধর্ম দেখায়। চার নম্বর বৈশিষ্ট্যে আমরা এটা বলতে পারি যে কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের সক্রিয়তা বলে। আবারও বলছি, কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে বা পার সেকেন্ডে বা অবলিক সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন ঘটায় সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে সাধারণত কি, ওই পদার্থের বা উক্ত পদার্থের কি সক্রিয়তা বা অ্যাক্টিভিটি, সক্রিয়তা। এবং এখানে মনে রাখবে খুব ভালোভাবে যে সক্রিয়তার এসআই পদ্ধতিতে বা তেজস্ক্রিয় সক্রিয়তা বলতে পারি আমরা রেডিও অ্যাক্টিভিটি, এই সক্রিয়তার এসআই পদ্ধতিতে একক হলো বেকারেল। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মির প্রকৃতিগুলি কি কি। তো 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং তার সহযোগীরা পরীক্ষার দ্বারা পর্যালোচনা করে আলফা রশ্মি এবং গামা রশ্মি শনাক্ত করেন, এবং 1900 খ্রিস্টাব্দে ভিলার্ড গামা রশ্মিকে শনাক্ত করেন। আবারও বলছি, 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং তার সহযোগীরা পরীক্ষার দ্বারা পর্যালোচনা করে আলফা রশ্মি এবং বিটা রশ্মি শনাক্ত করেন, এবং 1900 খ্রিস্টাব্দে ভিলার্ড গামা রশ্মি শনাক্ত করেন। একটি পুরু দেয়াল বিশিষ্ট সিসার বাক্সে কিছু রেডিয়াম ঘটিত তেজস্ক্রিয় পদার্থ তারা রেখেছিলেন, এবং ওই পদার্থ থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি উপরের দিকে নির্গত হয়। অন্যদিকে নির্গত রশ্মি সিসার দেয়ালে শোষিত হয়। নির্গত রশ্মি গমন করছে, কিছু কিছু নির্গত রশ্মি কি লম্ব পথে গমন করছে। নির্গত রশ্মি তিন ভাগে, এখানে অ্যাকচুয়ালি নির্গত রশ্মিগুলি তিন ভাগে বিভক্ত হয়। কিছু রশ্মি বাকি এগুলি ধনাত্মক আধানযুক্ত, এবং এদের বলা হয় সাধারণত আলফা কণা। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এখানে যে এখানে একটি সিসার বাক্সের মধ্যে রেডিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থকে রাখা হয়েছে। এই তেজস্ক্রিয় পদার্থ হওয়ায় এ স্বতঃস্ফূর্তভাবে কি করছে, বেশ কয়েকটি অদৃশ্য রশ্মি তারা নির্গত করছে, কারণ তেজস্ক্রিয় হয় এর পরমাণু নিউক্লিয়াস কি হচ্ছে অস্থায়ী, আনস্টেবল, এবং এই স্টেবল কন্ডিশনে যাওয়ার জন্য এই পরমাণু নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে কিছু অদৃশ্য রশ্মি নির্গত করছে। তো এই রশ্মিগুলি সাধারণত বিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করে দেখেছেন। তো কিছু কিছু রশ্মি দেখা গেছে যে বাঁ দিকে কিছু রশ্মি বেঁকে চলে যাচ্ছে, এবং এই রশ্মিটাকে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে এর আধানের প্রকৃতি হচ্ছে পজিটিভ, ধনাত্মক আধান। এদেরকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন আলফা রশ্মি। কিছু রশ্মি ডান দিকে বাঁকে, এগুলি আধানের প্রকৃতি নেগেটিভ, এবং এই রশ্মিগুলোর নাম দিয়েছেন বিজ্ঞানীরা বিটা রশ্মি। বিটা রশ্মি আলফা রশ্মির তুলনায় বেশি বিচ্যুত হয়, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে।
বিটা রশ্মি আলফার তুলনায় বেশি বিচ্যুত হয়ে থাকে, অর্থাৎ বেশি বেঁকে থাকে। কিছু রশ্মি আবার কি করে, তাহলে এই দুটো রশ্মিকে আমরা দেখলাম যে এখান থেকে কিছু রশ্মি বাঁদিকে বাঁকছে এবং কিছু কিছু রশ্মি ডান দিকে বাঁকছে, এবং আরেকটা পার্ট বা আরেকটা ভাগ কি করছে, সোজাসুজি এরা লম্ব দিকে এগিয়ে যাচ্ছে, সোজা পথে চলে যাচ্ছে, এবং এরা সাধারণত নিস্তরিত হয়ে থাকে। বিজ্ঞানীরা এই রশ্মির নাম দিয়েছেন হচ্ছে গামা রশ্মি। এর আধানের প্রকৃতি হচ্ছে শূন্য, নিস্তরিত, জিরো। তাহলে বিজ্ঞানীরা এই আধানের এই তড়িৎ ইসের নাম দিয়েছেন, রশ্মির নাম দিয়েছে গামা রশ্মি। এগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মির পৃথকীকরণ সম্ভব। এবার আমরা এই আলফা রশ্মি, গামা রশ্মি ও বিটা রশ্মির প্রকৃতি সম্বন্ধে হালকা আলোচনা করব। তো আলফা রশ্মি সাধারণত 2 একক ধনাত্মক আধান এর হয়ে থাকে, বা এটা বলা হয়ে থাকে যে হিলিয়াম পরমাণু হচ্ছে He2 4। তো এখানে হিলিয়াম পরমাণুর অ্যাটমিক নাম্বার সাধারণত 2 হয়। তো বলা হয়ে থাকে যে আলফা রশ্মি 2 একক ধনাত্মক আধান যুক্ত হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের মতো হয়ে থাকে, এবং প্রতিটি আলফা কণা 2টি প্রোটন এবং 2টি নিউট্রন নিয়ে গঠিত। আর বিটা রশ্মি হলো সাধারণত নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। এই ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট চুম্বকীয় তরঙ্গ। আবারও একটু আমি এটাকে হাইলাইট করছি। আলফা, বিটা ও গামা রশ্মির প্রকৃতি। আলফা রশ্মি হলো 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের স্রোত। প্রতিটি আলফা কণা 2টি প্রোটন ও 2টি নিউট্রন দ্বারা গঠিত হয়। আর বিটা রশ্মি হলো নেগেটিভ আধান বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। আর গামা রশ্মি হলো সাধারণত অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয়